কালভার্ট ইজ এ স্মল ব্রিজ। এটা আসলে কি একটা স্মল ব্রিজের মতো। আমরা ব্রিজ যেগুলো চিনি যেমন মেঘনা ব্রিজ, গোমতী ব্রিজ, এরকম ব্রিজের মতোই ইউজ টু ক্যারি ওয়াটার ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। এক সাইডে আমার রাস্তার এক পাশ থেকে এক পাশে পানিটা ক্যারি করে, তাই না? যখন কি মেঘনা যখন আমরা ঢাকা যাই তখন যদি ইয়াটা থাকতো, আমরা যদি পুরোটাই রাস্তা করে ফেলতাম তাহলে কি পানিটা যাওয়ার রাস্তা থাকতো না, তাই না? মেঘনা ব্রিজ না দিয়ে যদি এখানে আমরা বালি ফিল করে দিতাম তাহলে কি পানিটা যাওয়ার রাস্তা থাকতো না। সো আমরা এটা কি করে আমার রোড সাইডে ওয়ান সাইড থেকে আদার সাইডে কি আমার পানিটা পাস করার সুযোগ করে দেয়। এবং ইট শুড বি কাভার্ড উইথ এমব্যাঙ্কমেন্ট এন্ড কম্পোজ অফ স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস। এটা কি দুই পাশে এমব্যাঙ্কমেন্ট, দুই পাশে পাড় থাকে, যেহেতু ব্রিজ তৈরি করতে হবে আলটিমেটলি দুই পাশে পাড় থাকবে। এবং কি এটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস। স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস বলতে আমাদের কি লোহা, কাঠ বা ইট, কংক্রিট এগুলো নিয়ে তৈরি হবে। নরমালি আমরা যে কালভার্ট গুলোর কথা বলা হচ্ছে, কালভার্ট গুলায় নরমালি 1 স্প্যান থেকে ম্যাক্সিমাম কত 3 স্প্যান হয় ম্যাক্সিমাম। আমাদের নরমাল কালভার্ট গুলো, আমাদের গ্রাম অঞ্চলে যে ব্রিজ গুলো দেখি ছোট ছোট, এগুলো হচ্ছে 1 স্প্যান হয়ে থাকে। বা ম্যাক্সিমাম কেসে যদি আমাদের খালটা বড় হয় এবং পানির ফ্লো কম থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমার 3 স্প্যান হয়ে থাকে। কালভার্টের সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে সেটাতে হচ্ছে কি কালভার্টের হাইটটা, কালভার্ট নরমালি কি রুট লেভেলের ইকুয়াল হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে কি আমার এটা যদি কোনো নদী যদি নৌকা পাস হতে চায় বা শিপ পাস হতে চায় তখন কি কালভার্ট ইউজ করা যায় না। কারণ কি হচ্ছে এখানে আমার ক্লিয়ার স্প্যানটা কম দেয়া হয়। ওয়াটার লেভেলের থেকে, ওয়াটারের যে ফ্লাড লেভেল থেকে সেই লেভেল থেকে আমার উপরে যে শিপ চলার জায়গা, ওই ধরনের জায়গা দেয়া হয় না কালভার্ট। এবং ম্যাক্সিমাম হচ্ছে 3টা স্প্যান হয়ে থাকে এবং প্রত্যেকটা স্প্যানের লেন্থ হয়ে থাকে 5 থেকে 6 মিটার। আবার বলা হচ্ছে যে আমাদের কালভার্ট গুলিকে আরো বড় স্প্যানের কালভার্ট এক্সেপশনাল কেসে আছে, যেটা হচ্ছে গ্রেটার দেন 40 ফিট। মানে 40 ফিট হচ্ছে কত 13 মিটারের উপরও কি স্প্যানের কালভার্ট আছে, যেটা হচ্ছে 1960 তে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কালভার্টের এটা হচ্ছে মূল ইন্ট্রোডাকশন, যে কালভার্ট হচ্ছে রোড সাইডের ওয়ান সাইড থেকে আদার সাইডে ওয়াটারটা পাস করার সুযোগ করে দিবে এবং সেটা নরমালি 1 স্প্যানে হয়ে থাকে, ম্যাক্সিমাম 3 স্প্যানে হয়ে থাকে এবং স্প্যান গুলো হচ্ছে 5 থেকে 6 মিটার এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ স্প্যানের লেন্থ হচ্ছে 1960 এ সর্বোচ্চ স্প্যানের ইউজ করা হচ্ছে কত গ্রেটার দেন 40 ফিট বা 13 মিটার। এখন আমরা দেখব ইউজ অফ কালভার্ট। কালভার্ট কেন ইউজ করা হয় আমরা অলরেডি বুঝে গেছি, যে হোয়ার ন্যাচারাল স্ট্রিম ইন্টারসেক্টস দ্য রোড। যখন আমরা দেখেছি ন্যাচারাল স্ট্রিম বলতে আমাদের মনে করে বৃষ্টি হওয়ার পরে পানিটা যে রাস্তা দিয়ে যায় সেটা হচ্ছে কি তার ন্যাচারাল স্ট্রিম, যেটা ন্যাচারাল ওয়েতে এটা যাচ্ছে, ওয়াটারটা যাচ্ছে। এই ন্যাচারাল স্ট্রিমটা হচ্ছে কি আমার যখন রাস্তা দিয়ে যাচ্ছে, এখন আমি রাস্তার উপর দিয়ে যদি পানিটা পাস করে দিই, বৃষ্টির পানিটা পাস করে দিই, তখন হচ্ছে কি আমার রোড সারফেসেস প্রবলেম হবে। তখন হচ্ছে কি আমরা এটা এই পাশ থেকে এই পাশে মনে করো এক এলাকা থেকে আরেক এলাকা থেকে ড্রেনটা যাবে, তখন কি রাস্তা যখন ক্রস করবে তখন হচ্ছে কি আমার কালভার্ট দিতে হবে। দেন হচ্ছে পাসিং সারফেস ড্রেনেজের জন্য। দেন হচ্ছে বটম ডিপ্রেশন হোয়ার ন্যাচারাল ওয়াটার কোর্স। অনেক ক্ষেত্রে দেখা যায় কি বটম ডিপ্রেশন হয়ে থাকে। ডিপ্রেশন মানে হচ্ছে কি নিচু হওয়া। যে মনে করো এটা একটা এই এলাকা এবং এই এলাকা, বা মনে করো দুইটা পাহাড়ি, আমি পাশাপাশি দুইটা পাহাড় রাখলাম। দেখা যাচ্ছে কি আমি যদি রাস্তা তৈরি যদি কোনো এটা এই দুইটা পাহাড় পাশাপাশি আছে, তারপর যদি আমি রোড তৈরি করি দেখা যাচ্ছে কি রোডটা আমার এইভাবে আসে, একদম এইভাবে উঠতে হবে, তাই না? রোডটা আলটিমেটলি একটা খুব শার্প এজ হতে হবে। সো এই ক্ষেত্রে যদি আমরা এই বরাবর আমরা একটা কালভার্ট তৈরি করতে পারি দুইটা জয়েন্টে ডিপ্রেশনে, অর্থাৎ নিচু পয়েন্টে যদি আমরা একটা কালভার্ট তৈরি করতে পারি, এই বরাবর একটা কি আমি কালভার্ট করে ফেললাম, তাহলে আলটিমেটলি কি রোড সারফেসটা আর আমার কার্ভ শার্প কার্ভ নিতে হলো না, তখন আমাদের রোড সারফেসটা হচ্ছে এভাবে স্মুথ হয়ে যাবে, তাই না? এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কালভার্ট ইউজ করা হয়। তো আমরা কয়েকটা কালভার্টের ছবি দেখতেছি। ফার্স্ট যে পিকচারটা দেখতেছি সেটা হচ্ছে স্ল্যাব কালভার্ট। ওকে, এটা হচ্ছে স্ল্যাব কালভার্ট। দেন হচ্ছে আমরা কি এটা একটা আর্চের মতো, তাই না? আগেকার দিনে দরজা জানালার উপর দিকে যে বাঁকানো ইয়াটা থাকতো, বিমটা থাকতো, সেটা হচ্ছে আর্চ কালভার্ট। আবার নিচে একটা দেখতেছি পাইপ কালভার্ট। এটা থেকে এই পাইপটা দিয়েও কি রাস্তা এক পাশ থেকে আরেক পাশে
ওয়াটারটা পাস হচ্ছে, তাহলে এটা কি পাইপ কালভার্ট। সো আমরা বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কালভার্ট যদি দেখি, ফার্স্ট হচ্ছে আর্চ কালভার্ট। হ্যাঁ, এখানে বিস্তারিত বলা আছে যে আমাদের কালভার্টটা কি অবস্থা। এটা নরমালি আরসিসি হয় বা যাই হয়, আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব, তোমরা এগুলো পড়ে নিও। আর্চ কালভার্ট, তারপরে স্ল্যাব কালভার্ট। আর্চ কালভার্টের বেসিক কথা হচ্ছে আমার, আমি একটু হাইলাইট বলে দিই যে এটা একটা আর্চ সিস্টেমে থাকবে। ওকে, একটা আর্চ তৈরি করা হবে, এটা হচ্ছে কি সেমি সার্কুলার আর্চ, ইলিপ্টিক্যাল আর্চ বা কংক্রিট বক্স হয়ে থাকে। অর্থাৎ এটা কি সবসময় যে সার্কুলার হবে তাই না, সেমি সার্কুলার হইতে পারে। এবং এটা হচ্ছে কি পুরোপুরি ড্রেনেজ এরিয়ার উইথ জুড়ে থাকে, ইন্টার ড্রেনেজ এরিয়া জুড়ে আমার এই আর্চটা কভার করা হয়। নেক্সট দেখি আমরা স্ল্যাব কালভার্ট। স্ল্যাব কালভার্ট হচ্ছে আমার দুই পাশে দুইটা সাপোর্ট সিস্টেম থাকবে। এই যে দুই পাশে দুইটা সাপোর্ট সিস্টেম থাকবে, এই সাপোর্ট সিস্টেমের উপর একটা স্ল্যাব ঢালাই করা হবে, একটা ছাদের মতো ঢালাই করা হবে। দুই পাশে দুইটা কলাম দিয়ে বা সাপোর্টিং সিস্টেম দিয়ে মাঝখানে একটা কি স্ল্যাব দিয়ে দিব, সেটা হচ্ছে স্ল্যাব কালভার্ট। যেমন এটা লেফট সাইডে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ওয়ান স্প্যান স্ল্যাব কালভার্ট, আর এটা হচ্ছে রাইট সাইডে যেটা দেখতেছি টু স্প্যান এই স্ল্যাব কালভার্ট। স্ল্যাব কালভার্টে আমরা একটু উপাদানগুলো যদি দেখি, এই দেখো এই দুই পাশে দুইটা কি এক্সটেন্ডেড পোরশন আছে, লেফট সাইড এই দুই পাশে কি আমাদের এক্সটেন্ডেড পোরশন আছে। এই পোরশনগুলোর কাজ হচ্ছে যে এইটা, হ্যাঁ এটা হচ্ছে কি আমার মাটিগুলো ধরবে, তাই না। এই পোরশনগুলোকে বলা হয় উইং ওয়াল, মানে পাখির ডানার ইংলিশ কি উইং না, WING, হ্যাঁ উইং ওয়াল। এটা এই কাজটা হচ্ছে, এটা আসলে কি ডানার মতো কি মাটি এমবেগমেন্টটা রিটেইন করতেছে, সো এটা হচ্ছে উইং ওয়াল। আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্ল্যাব, যেহেতু এটা স্ল্যাব কালভার্ট, এটার নাম অনুসারে কি স্ল্যাব কালভার্ট। আর উইং ওয়ালের নিচে দেখো এই পাশে আর এই পাশে দুইটা কি ওয়াল আছে, তাই না। এই যে এইগুলা বা এইগুলা, হ্যাঁ এইগুলা হচ্ছে আমার কি অ্যাবাটমেন্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যাবাটমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে ওয়ালটা সেটা হচ্ছে অ্যাবাটমেন্ট। আমরা একটু বিস্তারিত দেখবো। আজকের ক্লাসে আমাদের মেইন কাজ হচ্ছে একটা স্ল্যাব কালভার্টের এস্টিমেশন করব। এই টাইপের একটা কালভার্ট, লেফট সাইডে আমরা ওয়ান স্প্যানের স্ল্যাব কালভার্টের এস্টিমেশন শিখব। তারপরে পাইপ কালভার্ট। পাইপ কালভার্ট দেখতেছে এটা কি পাইপ আকৃতির একটা কালভার্ট থাকে, একটা পাইপ বা দুইটা পাইপ থাকে। নরমালি যেখানে গাড়ি ঘোড়া মানে ড্রেনটা খুব ছোট হয়ে থাকে এবং কি এক্সটার্নাল লোড গুলো মানে এটার উপর দিয়ে ট্রাক মানে কম যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মানে কম যাবে, তখন হচ্ছে কি এই পাইপ কালভার্ট ইউজ করা হয়। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি ইজি টু ইনস্টল। এটা আমি আগে পাইপটা রেডি তৈরি করে থাকলে আমি কি সরাসরি বসিয়ে দিতে পারবো, এখানে ঢালাই বা ঢালাই কিউরিং হওয়া এই ধরনের ঝামেলা নাই। ওকে, এটা নরমালি স্টর্ম ওয়াটার, বৃষ্টির পানির জন্য। এটাতে ঝামেলা হচ্ছে পাইপে যে আমাদের যে ড্রেনেজ, যে আমাদের সেওরেজ ট্রিটমেন্ট গুলা যেগুলো হচ্ছে আমাদের বাসা বাড়ির ময়লা পানি যেগুলা, ওগুলা যাইতে হলে কি নরমালি তার উইথ বেশি দরকার হয়, বা তোমার চিপানো অংশ থাকলে কি সে জমে যাবে। যে আমার যেহেতু পানির মেইন অংশ হচ্ছে কি আমার পাইপের মেইন অংশ হচ্ছে নিচের অংশটা, এই যে ময়লা টয়লা থাকলে কি এই অংশটা জমে যাবে। তো নরমালি এটা বৃষ্টির পানির জন্য, স্টর্ম ওয়াটার যে বৃষ্টির পানিগুলো সরার জন্য। আমাদের দেশে বাইরে বা স্ট্যান্ডার্ড কেস হচ্ছে কি আমরা বৃষ্টির পানি এবং বাসাবাসির ময়লা পানি কি আলাদা লাইনে দিব। কারণ হচ্ছে কি যে বৃষ্টির পানিটা আমি এমন ভাবে ডিজাইন করবো যে যদি অনেক বেশি বৃষ্টি হয় সেটা যদি আমাদের রাস্তায় 10-20 মিনিটের জন্য উঠে যায় কোনো সমস্যা নেই। বাট সেওরেজ ট্রিটমেন্ট গুলো যেগুলো আমাদের বাসাবাসির ময়লা পানিটা কিন্তু রাস্তায় উঠলে কি আমাদের এনভায়রনমেন্টের প্রবলেম হবে। স্ট্যান্ডার্ড কেস হচ্ছে কি ময়লা পানিটা হচ্ছে আলাদা রাখা এবং কি স্টর্ম ওয়াটারটা আলাদা রাখা। স্টর্ম ওয়াটারের জন্য এত সেফটি দরকার নাই, যে এটা আমার মনে হয় আমি যে মনে করি এই এলাকায় যে বৃষ্টিপাত হবে, যে আমার ড্রেন দরকার মনে করো 5 স্কয়ার ফিট, একদম যদি বৃষ্টি পানি জমতে না দিই, আমি 4 স্কয়ার ফিট দিলাম, ঠিক আছে, এডিশনাল বৃষ্টির পানি যেটা বছরে একবার দুইবার হবে সেটার জন্য আমার রাস্তাঘাট উঠতে পারে। বাট আমাদের দেশে যেটা হচ্ছে কি বৃষ্টি হলে বৃষ্টির পানি এবং ড্রেনের পানি একসাথে মিলে রাস্তার উপর উঠে যাচ্ছে। যাই হোক, নরমালি এটা বৃষ্টির পানির জন্য, স্টর্ম ওয়াটারের জন্য করা হয়।
পাইপ কালভার্টটা। তারপর হচ্ছে বক্স কালভার্ট। বক্স কালভার্ট হচ্ছে আমার পুরোটা একটা বক্স সিস্টেম করা হয়। যখন আমার মনে করো এখানে যেই জায়গায় আমি ইয়েটা করব, কালভার্টটা করব, এখানে যদি সাবগ্রেডটা ময়লা হয়ে থাকে, যে আমার সরি নরম হয়ে থাকে, এখানে অনেক নরম বা এখানে আমার ইমপ্রুভমেন্ট দরকার। নরম তো বুঝতে পারছো, মনে করো এখানে কাদা মাটি বা যে মাটিটা আছে তার কি বেয়ারিং ক্যাপাসিটি খুবই কম, তাহলে কি হচ্ছে যখন আমি স্ল্যাব কালভার্ট করতে যাব, দ্যাট ইজ অ্যাবাটমেন্ট এবং উইং ওয়াল বসাবো, তখন দেখা যাচ্ছে এটা সেটেল করে ফেলবে, নিচে নেমে যাবে সময়ের সাথে। সো এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমি লুটটা ডিস্ট্রিবিউট করে দেবো। ডিস্ট্রিবিউট করে দেবো কেন, কিভাবে, নিচেও একটা স্ল্যাব দেবো, নিচেও একটা স্ল্যাব দিলে আলটিমেটলি একটা বক্স তৈরি হয়ে যাবে, তাই না? উপরের বক্স দিয়ে কি গাড়ি ঘোড়া যাবে, নিচের বক্স দিয়ে কি লোড ট্রান্সফার হবে, আর দুই পাশে তো আমার অ্যাপার্টমেন্ট লাগবে মাটি ধরে রাখার জন্য, আর উইং ওয়াল লাগবে। তো বক্স কালভার্ট হচ্ছে কি যখন আমার সাবগ্রেডটা, যখন আমার সাবগ্রেডটার খুব ক্যাপাসিটি, বেয়ারিং ক্যাপাসিটি খুব কম হবে। তারপর একটা স্টিল গার্ডার কারবার, যারা আমরা রেলওয়ে ব্রিজ গুলোতে যেগুলো দেখি নরমালি, ওইখানে কি করা হয়, আর এডিশনালি এখানে আমার স্ল্যাব দিয়ে তো লাভ নেই, তাই না? আমার লোড আসবে কি দুইটা বিম দিয়ে। সো স্ল্যাব দিয়ে আমাদের কোনো এডিশনাল বেনিফিট নাই, তাই না? আমার যেহেতু লোড গুলো দুইটা কনসেন্ট্রেটেড বা লাইন লোড আসবে, দুইটা পয়েন্ট দিয়ে যাবে, দুইটা রেখা বরাবর যাবে। সো এই ক্ষেত্রে আমাদের স্ল্যাব না করেও কি এটা করা যায় যে দুইটা গার্ডার দিয়ে দিলে আমাদের, অবশ্যই এটা আমাদের ইয়ে হবে, এটা ফাউন্ডেশন হবে, এটা বেয়ারিং ক্যাপাসিটি বেশি হবে, বাট এই বরাবর কি আমরা শুধু বিম দিয়ে কভার করতে পারি, সেটা হচ্ছে কি গার্ডার বা বিম। বিমের আরেকটা নাম কিন্তু গার্ডার, হ্যাঁ। সো এটাকে আমরা বলতে পারি স্টিল গার্ডার, এটা রেলওয়ে ব্রিজের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর হচ্ছে স্কাপার। স্কাপার হচ্ছে যে মনে করো তোমার একটা রিটেনিং ওয়াল, এই পাশে মাটি আছে, এখানে দেখো এই পিছন সাইডে কিন্তু ইয়ে না তোমার রাস্তা না, এখানে মাটি, হ্যাঁ। অনেক সময় রিটেনিং ওয়াল, এখানে মাটিটা ভেঙে পড়ে যাচ্ছে, এই জন্য কি করা হচ্ছে, এখানে একটা রিটেনিং ওয়াল দেওয়া হয়েছে, যে আস্তে আস্তে পাহাড় ধসে যাচ্ছে, আমি একটা রিটেনিং ওয়াল তৈরি করে ফেললাম। রিটেনিং ওয়াল হচ্ছে কি আমি মানে অর্থাৎ কি এই পাশে যে মাটির হাইট, ডাউন স্ট্রিমে যে মাটির হাইট এবং আপ স্ট্রিমে যে মাটির হাইট, দুইটা হচ্ছে কি অসমান। সো দেখা মানে ডিফারেন্সটা অনেক বেশি। সো এই মাটিটা ভেঙে পরে আসতে চাই, অর্থাৎ এই মাটিটাকে আটকানোর জন্য কি আমি একটা রিটেনিং ওয়াল দিলাম। রিটেনিং ওয়াল দিলে হচ্ছে বৃষ্টি যখন আসে, বৃষ্টি তো সবগুলাই কি সারফেস ড্রেনেজ হয় না, মানে সব বৃষ্টির পুরো অংশটাই কি আমার এই সারফেস দিয়ে যায় না, কিছু কিছু অংশ কি বৃষ্টির পরে কি মাটির নিচেও চলে যায়। তো এইখানে দেখা যাবে যে আমার হিলের ভিতরে কি কিছু পানি চলে আসছে, এই পানিটা আলটিমেটলি কি ডাউন স্ট্রিমে যাইতে যাবে। তো এই ধরনের যে ড্রেনেজটা এখানে যখন, বা দেখবা যে রিটেনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের সবসময় দেখবে কিছু কিছু ছিদ্র রাখা হয়, তাই না? খেয়াল করে দেখবেন রিটেনিং ওয়ালে কিছু হোল রাখা হয়, এই হোল রাখা হচ্ছে কি এগুলোকে স্কুপার বলে। এটাও কি আলটিমেটলি একটা ড্রেনেজ, যে আমি এখান দিয়ে কি পানিটা পাস করব। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার ডাউন স্ট্রিমে পানি ফ্লো আছে, কিন্তু আপ স্ট্রিমে হচ্ছে কি আমার মাটি আছে, তাই না? মানে পানিটা আসতেছে মাটির ভিতর থেকে, পানিটা আসতেছে লিক করে আসতেছে, মানে সিপেজ হয়ে আসতেছে, বা বাংলা যেটা বলি চুয়ায় আসতেছে, মানে চুয়ায় যেটা আসে সেটা। সো আমাদের মেইন যে টার্গেট আজকের ক্লাসে, যে আমরা স্ল্যাব কালভার্টের পুরোটা পড়বো। সো বাংলাদেশের ক্ষেত্রে স্ল্যাব কালভার্টটা খুবই মোস্ট কমনলি ইউজড, আর বাংলাদেশের টোটাল বলা হচ্ছে 22% কালভার্টই হচ্ছে কি বক্স কালভার্ট, যেটা অনেকটা স্ল্যাব কালভার্টের মতো। বক্স কালভার্ট এবং স্ল্যাব কালভার্টের ডিফারেন্স হচ্ছে কি আমার, যে বক্স কালভার্টে হচ্ছে কি আমার উপরে নিচে দুই জায়গায় স্ল্যাব থাকে, আর স্ল্যাব কালভার্টে কি শুধু উপরে স্ল্যাব থাকে। স্ল্যাব কালভার্টে আমাদের তাহলে বাংলাদেশের 22% 2017 সাল পর্যন্ত 22% বক্স হচ্ছে কি বক্স কালভার্ট কনস্ট্রাক্ট করা হয়েছে। আর স্ল্যাব কালভার্ট বা এই স্ল্যাব কালভার্টের উপকারিতা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল ইন কনস্ট্রাকশন, আমরা একটু পরে এটা গঠন দেখবো, সুইটেবল ফর উইক সাবগ্রেড এবং ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউশন ওভার এ ওয়াইড এরিয়া। এই ক্ষেত্রে যদি আমি ফাউন্ডেশনটা বড় দেই, ফাউন্ডেশনটা কি ইচ্ছে মতো আমার নিচের যে সয়েলটা থাকবে, ওই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে কি ফাউন্ডেশনটা কাস্টমাইজ করতে পারবো। সো কাস্টমাইজ করতে বললে কি আমাদের
লোড ডিস্ট্রিবিউশনটা ওয়াইড এরিয়াতে, খুব বড় এরিয়াতে দিতে পারবো। সো আলটিমেটলি কি আমার, এটা তো বুঝো তোমরা লোড ডিস্ট্রিবিউশন, তাই না? যে আমাদের লোডটা যদি মনে করো এখানে আমি 7 কিপ লোড দিচ্ছি, এই 7 কিপ লোড যদি কনসেন্ট্রেটেড দেই তাহলে কি মাটি ধরে রাখতে পারবে না, অর্থাৎ মাটি নাও নিতে পারে। বাট একই 7 কিপ লোডের মাথায় যদি আমি এখানে ফাউন্ডেশনটা বড় করে দিই, এখানে একটা কংক্রিট মাথা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি একই 7 কিপ লোড কি ওয়াইড এরিয়াতে আসতেছে, তাই না? তো কি লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তাই না? তো এখানে কি লোডটা ডিস্ট্রিবিউট, এখানে আমার এই পুরোটা মিলে কি 7 কিপ, অনেকটা মাটি মিলে কি 7 কিপ ক্যারি করতে পারে। এখানে কনসেন্ট্রেটেড মানে কি একটা পয়েন্ট দিয়ে কি আমার 7 কিপ ক্যারি করতে হবে। সো আমরা একটু আমাদের একটা স্ল্যাব কালভার্টের উপাদানগুলো দেখি। স্ল্যাব কালভার্টের উপাদানগুলো হচ্ছে অ্যাবাটমেন্ট। অ্যাবাটমেন্ট বলতে আমরা বুঝবো হচ্ছে যে অংশটা সয়েল রিটেইন করে, যেমন কি আমার এখানে যদি রুট সারফেস হয়ে থাকে, রুট যদি এই দিক থেকে এদিকে যায় থাকে, নিচে এই ফিগারে দেখো, তাহলে এই বরাবর কি মাটি থাকতে হবে না? যেহেতু এই রুটটা কি এই বরাবর যাচ্ছে, তাহলে কি কালভার্টের দুই পাশে কি সয়েল থাকবে, তাই না? এই জায়গায় সয়েল থাকবে, আবার এই বরাবর এদিক দিয়ে কি আমার সয়েল থাকবে। তো এই সয়েলটা রিটেইন করতে হবে কি ওয়াল দিতে হবে, সেটা হচ্ছে অ্যাবাটমেন্ট। এবং অ্যাবাটমেন্টের আরেকটা কাজ হচ্ছে এই যে স্ল্যাবটাকেও কি ক্যারি করতে হবে। তাহলে অ্যাবাটমেন্টের মেইন কাজ হচ্ছে সাপোর্ট ব্রিজ ডেক বা স্ল্যাব, এই স্ল্যাবটাকে কি তাকে ক্যারি করতে হবে। নেক্সট হচ্ছে রিটেন এমব্যাঙ্কমেন্ট, এই পাশে এবং দুই পাশে যে সয়েল বা এমব্যাঙ্কমেন্ট আছে, সে বা পার আছে, সেই পারটাকে কি আমার রিটেন করতে হবে। এই পাশে সয়েল এবং এই পাশে সয়েল, এই দুইটা সয়েলকে কি রিটেন করতে হবে, ডেককে সাপোর্ট করতে হবে। তারপরে কানেক্ট অ্যাপ্রোচ রুট টু ব্রিজ ডেক, আমাদের এই বরাবর যে অ্যাপ্রোচ রুট থাকে, ব্রিজের উপর দিয়ে ওঠার রাস্তাটাকে বলা হয় কি অ্যাপ্রোচ রুট। এই যে অ্যাপ্রোচ রুটকে আমার কি ব্রিজ ডেকের সাথে কানেক্ট করার কাজও কি অ্যাবাটমেন্ট, এখানে সে কানেক্ট করে দিচ্ছে। তারপরে উইং ওয়াল হচ্ছে, রাস্তা তো আসলে কি আমার ব্রিজটা কি মনে করো ব্রিজটার উইথ হচ্ছে 10 ফিট, রাস্তা তো নরমালি কি 10 ফিটে হলে মনে করো আমরা যদি বলি, তো মাটি তো আর একদম এই বরাবর রাখা যাবে না, তাই না? তো যখন আমার ওয়াটার বডিটা আসবে, তাহলে কি আমার এই পাশের মাটিটা কি রিটেইন করতে হবে। এই যে এডিশনাল যে অংশটা, যে আমার রাস্তা 10 ফিট, তোমাকে কেউ যদি আমাদেরকে কেউ যদি বলে যে আমার এই 10 ফিট মাটি রিটেইন করতেই হবে, হ্যাঁ, মনে করো এই যে 10 ফিট, এই 10 ফিট মাটি রিটেইন করতেই হবে, হ্যাঁ, যে এই বরাবর থেকে ওই দিক থেকে একটা রাস্তা আসবে আমার এদিকে যাবে। সো আমরা কি করব, একটা রিটেইনিং ওয়াল যদি তৈরি করি, ডেফিনেটলি কি আমরা যদি মাস 10 ফিট রাখতে হয়, আমাদের কি করতে হবে, এটা 10 ফিটের বড় করে কি রিটেইনিং ওয়ালটা বের করতে, কারণ কি আমার মিনিমাম তো 10 ফিট রাখতে হবে। সো যাতে কি মাটিতে একদম না তোমার স্টিফ না, তাই না? সো যদি আমি সাপোর্টটা বড় না দিই, তাহলে কি এই বরাবর কি ফেলিওর হয়ে যাবে। সো উইং ওয়াল হচ্ছে আসলে কি আমার এই যে অংশটা দেখতেছো, আমাদের এত কিছু না বললে এই অংশটা, এই অংশগুলো হচ্ছে কি উইং ওয়াল, যে অ্যাপার্টমেন্টের পাশে যেগুলো থাকে ডানার মতো দুই পাশে, এই পাশে আছে ওই পাশেও থাকবে, হ্যাঁ, এইদিকে যে ডানার মতো অংশ থাকে সেগুলো হচ্ছে উইং ওয়াল, অ্যাক্টস অ্যাজ এন অ্যাঙ্কর। এগুলো হচ্ছে কি আমার ব্রিজটাকে ধরে আটকে রাখার জন্য ব্যবহৃত হয় অ্যাঙ্কর হিসেবে। এবং পানিটা যখন আমি এই বরাবর পানিটা যাচ্ছে, আমি এই বরাবর পানিটা কি করবে, উইং ওয়ালটা আস্তে করে তাকে কি এই বরাবর গাইড করে দেবে, কিন্তু সে বাঁকা। আবার এই দিক দিয়ে যখন পানিটা যাবে, উইং ওয়াল আস্তে করে গাইড করে কি আমার ব্রিজের নিচের দিকে দেওয়া যাবে। এটা বলছে প্রোভাইড স্মুথ মুভমেন্ট অফ ওয়াটার। বাট যদি উইং ওয়ালটা না থাকতো, আমার কি পানিটা সরাসরি এই এখানে এমব্যাঙ্কমেন্টে দেখা খেয়ে আবার ব্যাক চলে আসতো। প্রিভেন্ট স্পিলিং অফ আর্থকুয়েক, এমব্যাঙ্কমেন্ট এই বরাবর যে মাটিগুলাকে, মাটির পড়াগুলা থেকে করে রেজিস্ট করে, অর্থাৎ মাটিগুলা ধরে রাখে। এই মাটিগুলোর জন্য কি একটা রিটেনিং ওয়ালের কাজ করে। আর স্ল্যাব তো হচ্ছে কি আমার, এটা হচ্ছে স্ল্যাবের কাজ হচ্ছে কি গাড়ি ভেহিকেলের লোড ক্যারি করে, ক্যারিজ দ্য লোড অফ ভেহিকেল। তারা স্ল্যাবকে ক্যারি করবে কে, আমাদের অ্যাবাটমেন্ট, তাই না? আর অ্যাবাটমেন্ট আর উইং ওয়াল মিলে কি দুই পাশের মাটিটাকে কি ধরে রাখবে, এ হচ্ছে আমাদের অবস্থা। এখন বলো তোমরা বুঝতেছো? জি স্যার। জি স্যার। ওকে।
আমাদের মেইন অংশে চলে আসছি। আজকের ক্লাসে আমরা একটা এক্সাম্পল প্রবলেম করব, এস্টিমেশন অফ এ স্ল্যাব কালভার্ট। সো আমাদের মেইন কালভার্টটা হচ্ছে তোমার এটার মতো, এই যে কালভার্টটা দেখতেছো এই কালভার্টের মতো কি একটা কালভার্টের এস্টিমেশন করব। তো এই কালভার্টের টপ ভিউ যদি দেখি, দেখো এই কালভার্টের টপ ভিউটা আমরা পরে রাখতেছি। এটা টপ ভিউ কেমন হবে চিন্তা করো তো। এটা টপ ভিউ যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এরকম আসবে। স্ল্যাবটা থাকবে কোন জায়গা দিয়ে? স্ল্যাব থাকবে এইটা, তাই না? এটা হচ্ছে স্ল্যাব, গাড়ি ঘোড়া যাবে এদিক থেকে এদিকে, রোডওয়ে হচ্ছে তোমার, হ্যাঁ এই বরাবর কি গাড়ি যাচ্ছে, লাল ডিরেকশন যেটা দিলাম এই বরাবর কি গাড়ি যাচ্ছে, এখানে স্ল্যাবটা আছে তাই না? আর দুই পাশে কি আমার এইগুলা মাটি, এই যে এগুলা আমাদের মাটি থাকবে কি দুই পাশে, এগুলো হচ্ছে মাটি। হ্যাঁ টপ ভিউতে দেখতেছি, মানে ব্রিজের উপর থেকে অনেক উপর থেকে দেখলে যে এদিকে, সরি রেলি, সরি ভুল আছে, মাটি এখানে থাকলে ও পানি কই থাকবে, মাটি থাকবে কোন দিকে আমাদের? মাটি থাকবে স্যার নিচে, উপরে নিচে তাই না? এটা হচ্ছে মাটি, এদিকে মাটি আছে আবার এদিকে মাটি আছে, এই মাটির উপর কি রাস্তা আছে তাই না? এদিকে মনে করো আমার নদীর এরিয়া যদি, আমাদের খালের এরিয়া যদি আঁকি, খালটা হচ্ছে কি মনে করো এই খাল, হ্যাঁ এই বরাবর খাল তাই না? এটা আমাদের খাল, এই পাশ থেকে ওই খালটা যাচ্ছে বা নদীটা যাচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে এই বরাবর লেফট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইডে বা রাইট সাইডে, দেখো ওয়াটার ফ্লো এটা নিচ দিয়ে হচ্ছে, আর রোড সারফেসটা এই। তাহলে আমাদের এই যে অংশটা দেখা যাচ্ছে এটা কার অংশ দেখা যাচ্ছে বলতো? আমি যখন দেখাচ্ছি মার্ক করতেছি, এটা কোন কিসের অংশ? উইং ওয়াল না অ্যাবাটমেন্ট? উইং ওয়াল। হ্যাঁ এটা হচ্ছে উইং ওয়াল। উইং ওয়ালে কয়টা থাকবে? একটা স্ল্যাব কালভার্টে উইং ওয়াল কয়টা থাকবে? চারটা তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ একই পাশে কি দুইটা করে উইং ওয়াল থাকবে। আর অ্যাবাটমেন্ট থাকবে কয়টা? দুইটা তাই না? অ্যাবাটমেন্ট থাকবে কি দুইটা, দুই পাশে দুইটা অ্যাবাটমেন্ট থাকবে, দুই পাশে মাটি রিটেন করার জন্য, আর উইং ওয়াল থাকবে কি এডিশনাল, যে এই সাইডের মাটিগুলা রিটেন করে। তাহলে আমার আলটিমেটলি উইং ওয়াল থাকছে চারটা আর অ্যাবাটমেন্ট থাকতেছে দুইটা। এতটুকু। আর স্ল্যাব থাকবে কয়টা? একটা তাই না? স্ল্যাব থাকবে শুধু উপরে, দুইটা অ্যাপার্টমেন্টের উপরে স্ল্যাবটা থাকবে এ বড়। এটা হচ্ছে স্ল্যাব। হ্যাঁ তাহলে আমরা সবগুলো শিখে ফেললাম। সো আলটিমেটলি আমাদের যখন এস্টিমেশন করব, তাহলে আমরা কিসের এস্টিমেশন করব বলতো? একটা চারটা উইং ওয়ালের এস্টিমেশন করব, দুইটা অ্যাপার্টমেন্টের এস্টিমেশন করব, আর একটা হচ্ছে কি আমার স্ল্যাবের এস্টিমেশন করব। সো আজকের ক্লাসের কাজ হচ্ছে এতটুকু। আমরা আস্তে আগাই। সো ডাইমেনশন গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বারবার একই ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে। আমাদের এই টপ ভিউ থেকে দেখা যাচ্ছে যে উইং ওয়াল বা অ্যাপার্টমেন্ট সবগুলারই কি প্রস্থে হচ্ছে কত? 450 মিলিমিটার। অর্থাৎ সবগুলার যে টপ ভিউ থেকে কি থিকনেসটা দেখা যাবে, সবগুলার উইং ওয়াল এবং অ্যাপার্টমেন্ট সকল কিছুরই কি থিকনেস হচ্ছে 450 মিলিমিটার। ওকে, অর্থাৎ অ্যাপার্টমেন্টের প্রস্থ হচ্ছে 450 মিলিমিটার, উইং ওয়ালের প্রস্থ হচ্ছে 450 মিলিমিটার। আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই ফিগার থেকে যে আমাদের উইং ওয়াল গুলোর লেন্থ হচ্ছে 2850 মিলিমিটার, তাই না? 2850 মিলিমিটার। চারটা উইং ওয়ালের কি একই লেন্থ হবে, যেহেতু আমাদের আলাদা উল্লেখ নাই। উইং ওয়াল গুলোর লেন্থ হচ্ছে 2850 মিলিমিটার, এবং অ্যাপার্টমেন্টের লেন্থ হচ্ছে কত বলতো? 7800। আর স্ল্যাবের লেন্থ, স্ল্যাবের লেন্থ কি 7800। আর প্রস্থ হচ্ছে, স্ল্যাবের প্রস্থ হচ্ছে কত? 3600। 3600, তাই না?
স্ল্যাবের প্রস্থ হচ্ছে 3600। সো এই অবস্থা হচ্ছে আলটিমেট কন্ডিশন হচ্ছে এটা। আমরা আরো কিছু ফিগার আছে আমাদের, এটা দিয়ে আমরা পুরো স্ল্যাব হচ্ছে না, আমাদের ক্রস সেকশনাল ভিউ দেখতেছি, একটা অ্যাবাটমেন্টের ক্রস সেকশনাল ভিউ। মানে আমরা অ্যাবাটমেন্টকে যে কোনো জায়গা দিয়ে, একটা অ্যাবাটমেন্টের যে কোনো জায়গায় যদি সেকশন নেই, তাহলে যে ভিউটা আসবে সেটা হচ্ছে কি ক্রস সেকশনাল ভিউ। এই বরাবর যদি কেটে দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যাপার্টমেন্টের মাথা কি থাকবে, স্ল্যাব থাকবে, এই কালো অংশটা হচ্ছে স্ল্যাব, তারপর হচ্ছে কি অ্যাপার্টমেন্টের ওয়ালটা থাকবে, হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাপার্টমেন্টের ওয়ালটা, যেটা 450 মিলিমিটার উইথের যে ওয়ালটা অ্যাপার্টমেন্টের ওয়াল। তারপরে হচ্ছে আমার নিচে থাকবে হচ্ছে অ্যাপার্টমেন্টের ফাউন্ডেশন। এই যে টোটাল লেন্থ, এটা হচ্ছে কি অ্যাপার্টমেন্টের ফাউন্ডেশন। তো অ্যাপার্টমেন্ট বরাবর যদি দেখি, এখানে আমাদের আলাদাভাবে উল্লেখ করা আছে, এবং আরেকটা জিনিস উল্লেখ আছে কি যে 75 মিলিমিটার বা 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সয়েলিং থাকবে ফাউন্ডেশনের নিচে। আর এখানে আমার যে রিভার গুলো আছে, এখানে 5 টাইপস এর রিভার আছে এবং সবগুলোর উল্লেখ করা আছে, তাই না? এখানে লিজেন্ড দেয়া আছে 1 2 3 4 5 এবং 5টা লিজেন্ডের অর্থ দেয়া আছে, তাই না? এক বলা আছে কি আমার 19 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 125 সেন্টিমিটার টু সেন্টিমিটার। সো এই লিজেন্ড গুলো আমরা শিখবো। সহজ কথা হচ্ছে অ্যাপার্টমেন্টের আমাদের ক্রস সেকশনাল ভিউ দেয়া আছে। নেক্সট হচ্ছে আমাদের উইং ওয়ালের কি ক্রস সেকশনাল ভিউ দেয়া আছে। উইং ওয়ালের উপরে কি আর স্ল্যাব থাকবে না, তাই না? দেখো উইং ওয়ালের তো উপরে যে স্ল্যাব থাকে না। সো নেক্সট এটা হচ্ছে উইং ওয়ালের ক্রস সেকশনাল ভিউ। সো এই উইং ওয়ালের ক্রস সেকশনাল ভিউতে দেখো, এই ক্ষেত্রে কি আমার উইং ওয়ালটার টপ ভিউ দেয়া আছে, যেটা হচ্ছে কি 450 মিলিমিটার, তাই না? আগে আমরা টপ ভিউতে দেখছি 450 মিলিমিটার। নেক্সট হচ্ছে আমার তার ফাউন্ডেশন, করসপন্ডিং ফাউন্ডেশন দেয়া আছে এবং রিভার গুলার লিজেন্ড এবং তার মিনিং দেয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই স্ল্যাব কালভারটা, আর তো কিছু নাই। আর একটা স্ল্যাবের এস্টিমেশন আমরা করব না আজকে, কারণ আমরা অলরেডি কি স্ল্যাবের এস্টিমেশন শিখে ফেলছি। সো এই অংশটুকু হচ্ছে আমরা আলটিমেটলি এস্টিমেশন করব হচ্ছে টোটাল কতটুকু কংক্রিট লাগবে আর অ্যাবাটমেন্ট এবং উইং ওয়ালের জন্য কতটুকু রড দরকার। তো শুরু করি, আমরা শুরুতে কংক্রিট নিয়ে শুরু করি। সো দেখো ক্যালকুলেশন অফ এস্টিমেশন অফ কংক্রিট ফর ওয়ার্কআউট প্রবলেম স্ল্যাব কালভার। এখন দেখো ফার্স্ট ক্যালকুলেশন হচ্ছে 75 মিলিমিটার ব্রিক ফ্ল্যাট সয়েলিং আমার কতটুকু লাগবে। আমরা ব্রিক ফ্ল্যাট সয়েলিং কতটুকু দরকার হবে সেটা দেখতেছি। শুরুতে আসো অ্যাবাটমেন্ট কয়টা আছে আমাদের? দুইটা। তারপরে নাম্বার হচ্ছে 2, অ্যাবাটমেন্ট দুইটা। অ্যাবাটমেন্টের লেন্থ হচ্ছে কত? 7.8 মিটার, তাই না? দুইটা অ্যাবাটমেন্টের লেন্থ হচ্ছে কত? 7.8 মিটার। সো 7.8 মিটার এখান থেকে দেখে ফেললাম, 7.8 মিটার। উইথ কত? যে আমরা 75 মিলিমিটার ব্রিক ফ্ল্যাট সোয়েলিং দিচ্ছি অ্যাপার্টমেন্টের নিচে, তার উইথ কতটুকু? উইথ দেখার জন্য আমরা যদি অ্যাপার্টমেন্টের ক্রস সেকশনাল ভিউ দেখি, এখানে লেখা আছে না এই বরাবর কি পুরোটা থেকে আমার ব্রিক ফ্ল্যাট সোয়েলিং লাগবে না? অ্যাপার্টমেন্টের নিচে কি 7.8 মিটার লম্বা কি আমার ব্রিক ফ্ল্যাট সোয়েলিং লাগবে, এবং এটা আমার আলটিমেটলি এটার একটা উইথ থাকবে। উইথ কত থাকবে? উইথটা আসলে হচ্ছে কি আমার এই উইথটা, তাই না? ফাউন্ডেশনটা তো আমার উপরের ওয়াল থেকে বড় হবে। তো এই যে উইথটা, এই উইথটা দরকার। আমি যদি ফাউন্ডেশন রাখি, ফাউন্ডেশন দেখা যায় এরকম। সো আমার এখন দরকার এই উইথ, এই বরাবর উইথ কত, এটা দেখার জন্য যদি আমরা অ্যাপার্টমেন্টের ক্রস সেকশনাল ভিউ দেখি, তাহলে আলটিমেটলি এই উইথটা কত আছে? 675 মিলিমিটার যোগ 450 মিলিমিটার প্লাস 1200 মিলিমিটার, আলটিমেটলি কি 2325। 1200 আর 400 কত? 450 1650, 1650 আর 675 2325 মিলিমিটার বা 2.325 মিটার। তাহলে আমাদের ব্রিক ফ্ল্যাট সয়েলিং এর উইথ হচ্ছে 2.325 মিটার ফর অ্যাপার্টমেন্ট এবং লেন্থ হচ্ছে 7.8 মিটার। তাহলে টোটাল কত এরিয়ার ব্রিক ফ্ল্যাট সয়েলিং লাগবে অ্যাপার্টমেন্টের নিচে সেটা পেয়ে যাব। আলটিমেটলি লেন্থ আর উইথ গুণ দিব, তাহলে একটার জন্য কতটুকু লাগে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দুইটা অ্যাপার্টমেন্টের জন্য আমার কতটুকু, কত স্কয়ার মিটার ব্রিক ফ্ল্যাট সয়েলিং লাগে সেটা দেখতে পারবো। সেটি আসছে আমাদের
36.27। নেক্সট হচ্ছে উইং ওয়াল। উইং ওয়ালের লেন্থ কত? 2850 বা 2.85 মিটার। উইং ওয়াল আছে কয়টা? 4টা। এবং এই বরাবর ব্রিক ফ্ল্যাট সয়েলিং এর উইথ কত বা এই উইথটা কত আমরা এই ফিগার থেকে, উইং ওয়ালের এই ফিগার থেকে দেখতে পারবো। যে লেফট সাইডে যে ফিগারটা আছে এই ফিগারে দেখো আমাদের এখানে আমার উইং ওয়ালের উইথ কত একই দেখা যাচ্ছে, তাই না? 675, 450, 1200। তাহলে এই উইং ওয়ালের নিচে যে ব্রিক ফ্ল্যাট সয়েলিং আছে এর উইথ হচ্ছে 2.325 মিটার। সো আলটিমেটলি একটা উইং ওয়ালের জন্য আমার ব্রিক ফ্ল্যাট সয়েলিং লাগে 2.85 ইনটু 2.325 স্কয়ার মিটার। সো চারটার জন্য কত হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করো। এই তোমরা বুঝতেছো? জি স্যার। আচ্ছা যাক। জি স্যার। তাহলে উইং ওয়ালের ব্রিক ফ্ল্যাট সয়েলিং কত বর্গ মিটার লাগবে আমরা বের করে ফেললাম, তাই না? আচ্ছা, তারপরে আমাদের দরকার রেইনফোর্স সিমেন্ট কংক্রিট ইন ফাউন্ডেশন। আমাদের এই যে ফাউন্ডেশনের নিচে দুইটা কি রেক্টেঙ্গুলার বক্স দেখতেছি না? এই রেক্টেঙ্গুলার বক্সগুলো এই মানে এই ফাউন্ডেশনটা করার জন্য, এই যে ফাউন্ডেশনটা যতটুকু উইং ওয়াল থাকবে, যতটুকু অ্যাপার্টমেন্ট থাকবে তত বরাবরই তো আমার এই ফাউন্ডেশনটা থাকবে, তাই না? এই ফাউন্ডেশনের ভলিউম ক্যালকুলেট করি। এই ফাউন্ডেশনটা কিসের হবে? আরসিসি হবে। সো এই ভলিউম ক্যালকুলেট করতে গেলে আমাদের শুরু করি। অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টের ফাউন্ডেশন, অ্যাপার্টমেন্ট আছে দুইটা। অ্যাপার্টমেন্টের লেন্থ হচ্ছে 7.8 মিটার। অ্যাপার্টমেন্ট দুইটা, অ্যাপার্টমেন্টের লেন্থ হচ্ছে 7.8 মিটার। নাইস। অ্যাপার্টমেন্টের ফাউন্ডেশনের প্রস্থ হচ্ছে কত? 2.325, তাই না? 2.325 এই বরাবর। আর ফাউন্ডেশন আর ভলিউম বের করতে লাগে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর উচ্চতা হচ্ছে কত? 375 মিলিমিটার। সো অ্যাপার্টমেন্টের যে ফাউন্ডেশন তার দৈর্ঘ্য হবে কত? 7.8 মিটার, প্রস্থ হবে কত? 2.325 মিটার, আর উচ্চতা হচ্ছে 0.375 মিটার। সো তিনটা মাল্টিপ্লাই করলে কি একটা অ্যাপার্টমেন্টের জন্য কতটুকু আরসিসি ভলিউম দরকার হয় সেটা ক্যালকুলেট করতে পারবো। এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আমার দুইটা অ্যাপার্টমেন্টের জন্য কতটুকু আরসিসি দরকার। নেক্সট হচ্ছে উইং ওয়াল। উইং ওয়ালটা সেম, যে উইং ওয়াল আছে 4টা। একটার জন্য লেন্থ দরকার হচ্ছে, ফাউন্ডেশনের লেন্থ দরকার হচ্ছে 2.85, ফাউন্ডেশনের উইথ দরকার 2.325, ফাউন্ডেশনের হাইট দরকার 0.375। এখানে ডাটাগুলো সেম রয়ে গেছে, সো আলাদা কিছু নাই আর। সো 4 দিয়ে মাল্টিপ্লাই করব, আসতেছে আমাদের কত? কিউবিক মিটার কি আমার আরসিসি দরকার কি অনলি ফর ফাউন্ডেশন, তাই না? এবং এই ফাউন্ডেশনটা হচ্ছে 1:4 রেশিওতে হচ্ছে, অর্থাৎ এখানে যে কংক্রিটিং করা হচ্ছে তার রেশিও হচ্ছে 1:4, সিমেন্ট, স্যান্ড এবং চিপস। এখন আমরা চলো সুপার স্ট্রাকচারে চলে আসি। যে আরসিসি তে আমার এই ওয়ালটাতে শুধু ফাউন্ডেশন দিতে হবে না, আমার অ্যাপার্টমেন্টের বেসিক ওয়ালে দিতে হবে, উইং ওয়ালের বেসিক অ্যাপার্টমেন্টও দিতে হবে। সো দেখো আমাদের এই যে শুরুতে করি আমার অ্যাপার্টমেন্ট আছে দুইটা। এই অ্যাপার্টমেন্টের লেন্থ কত বলো তো? আবারও 7.8 মিটারে, তাই না? একই অ্যাপার্টমেন্টের লেন্থ আর চেঞ্জ হবে না। অ্যাপার্টমেন্টটা আসলে কি এইভাবে হিসাব করে চিন্তা করি আমরা, এইভাবে কতটুকু জুড়ে আছে? 7.8 মিটার জুড়ে আছে, তাই না? এটা হচ্ছে 7.8 মিটার। সো অ্যাপার্টমেন্টের যখন ভলিউম বের করব, অ্যাপার্টমেন্টের দৈর্ঘ্য হচ্ছে 7.8 মিটার, প্রস্থ হচ্ছে কত? 450 মিলিমিটার, তাই না? আমাদের টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি যে 450 মিলিমিটার বা 0.45 মিটার। এবং অ্যাপার্টমেন্টের হাইট দেয়া আছে আমাদের এখানে 225 প্লাস 3600, তাই না? 3600 মিলিমিটার। আর স্ল্যাব এখানে তো একটা অ্যাপার্টমেন্ট আছে, এখন দেখছো একটা অ্যাপার্টমেন্ট কিন্তু যেখানে স্ল্যাব আছে সেখানে একটু আছে, তাহলে আলটিমেটলি 225 যোগ 3600।
3825 বা 3.825। তাহলে আমার একটা অ্যাপার্টমেন্টের যে সুপার স্ট্রাকচার সেখানে দৈর্ঘ্য হচ্ছে 7.8 মিটার, প্রস্থ হচ্ছে 0.45 মিটার বা 450 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 3825 মিলিমিটার বা 3.825 মিটার। আলটিমেটলি অ্যাপার্টমেন্ট। কিন্তু এখানে একটু জিনিস বেশি করে ফেলছি আমরা। কোন অংশে বেশি করছি আমরা, এই যে স্ল্যাব এই বরাবর কিন্তু প্রথমে যখন কাস্টিং করবো অ্যাপার্টমেন্ট এই জায়গাটা কিন্তু খালি রাখতে হবে, যেখানে স্ল্যাবটা বসাইতে হবে। স্ল্যাব বসানোর জায়গাটা খালি রাখতে হবে, কিন্তু আমরা এটা নাকি কাস্টিং করে এডিশন করে যাবো। তাহলে এস্টিমেট এটাকে করে এস্টিমেট করে ফেলছি অ্যাপার্টমেন্টের ভিতরে, তাহলে এটাকে আমরা ডিলিট করতে হবে। তারপর করতে হবে ডিডাকশন ডিউ টু স্ল্যাব বিয়ারিং। যেহেতু স্ল্যাব বসানোর জন্য এখানে জায়গাটা বাদ যাচ্ছে, কতটুকু জায়গা বাদ যাচ্ছে? 300 mm বাই 225, এই অংশটুকু, অর্থাৎ আমাদের মার্ক করা যে অংশটা, এই অংশটাকে আমি কাস্ট করব না। এই অংশের প্রস্থ কত 300 মিলিমিটার, উচ্চতা 225 মিলিমিটার এবং লেন্থ হচ্ছে কত 7.8 মিটার। তাহলে এই অংশটা এটা কি আমার দুইটা অ্যাপার্টমেন্ট থেকে মাইনাস হবে, তাই না? দুইটা অ্যাপার্টমেন্ট, সো এখানেও কি 2 দিয়ে যে এই অংশটা 0.3 বাই 0.225 ইনটু 7.8 মিটার, দ্যাট ইজ আমি কি 1 মিটার কিউব এক্সট্রা নিয়ে আসছিলাম, যেটাকে আমার অ্যাপার্টমেন্টের ভিতরে নাই, সেটা মাইনাস করে ফেলতেছি। তারপর আছে উইং ওয়াল। উইং ওয়ালে তো ঝামেলা নাই, উইং ওয়ালের লেন্থ হচ্ছে কত 2.85 মিটার, হাইট হচ্ছে কত সিমিলারলি 3.825, কিভাবে এখানে দেখা যাচ্ছে তাই না, 3600 আর 225, 3.825, আর প্রস্থ হচ্ছে 150 আর 300 450 বা 0.45 মিটার। উইং ওয়াল আছে চারটা, একটা লেন্থ হচ্ছে 2.85, প্রস্থ হচ্ছে 0.45, হাইট হচ্ছে 3.825, তাহলে টোটাল হচ্ছে 19.6223 মিটার কিউব। তো সুপার স্ট্রাকচারের জন্য আমরা ভলিউম পেয়ে গেলাম অ্যাবাটমেন্ট এবং উইং ওয়াল মিলে। আর বাকি আছে কি আমাদের আরসিসির জন্য, আর বাকি আছে শুধু স্ল্যাব। এখন বলো স্ল্যাবের লেন্থ কত? 7.8 মিটার, তোমরা অলরেডি বলে ফেলছো। প্রস্থ হচ্ছে 3.6, তাই না? এবং স্ল্যাবের থিকনেস হচ্ছে দেয়া আছে কত 225, তাই না? এটা হচ্ছে কি স্ল্যাবের থিকনেস, এটা হচ্ছে কি স্ল্যাব। তাহলে স্ল্যাবের লেন্থ হচ্ছে, এখানে একটু খেয়াল করো, এখানে একটু 3.6 না বলে উইথটা একটু বড় হবে, তাই না? 3.6 প্লাস 600 মিলিমিটার, কারণ এই যে আচ্ছা যাই হোক আমরা একটু ইগনোর করি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্ল্যাবের এস্টিমেশন করা হচ্ছে, তাই না? স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে 7.8, প্রস্থ হচ্ছে 3600 এবং থিকনেস হচ্ছে 225। এখানে স্ল্যাবের জন্য আলাদা রেশিও দেয়া আছে, যে আরসিসি ইন স্ল্যাব হচ্ছে 1.53, আর আমার সুপার স্ট্রাকচার এবং ফাউন্ডেশনের জন্য আরসিসি রেশিও হচ্ছে 1:4। এটা একটু আলাদা হিসাব করে দেয়া আছে। তো আরসিসি ভলিউমে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? আমরা আস্তে ধীরে যাই না, বুঝলে? বাবু আমি বাড়ি গেলে 9:30 আসতে পারো? আরসিসির ভলিউমে কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা হ্যালো স্যার, স্যার আমার নেট অসুবিধা স্যার, শুনতে পাচ্ছেন? ও সরি, আমারটাই তো মিউট মনে হয়। শুনতে পাচ্ছি।
আমার কথা শোনা যাচ্ছে? কোন কখন কয় মিনিট হচ্ছে আমি বন্ধ? স্যার যখন স্যার সবাইকে বন্ধ করতে দিয়েছে। হ্যালো, জি স্যার, এখন শুনতে পাই স্যার। ওকে, তোমাদের কার যে সাউন্ড আসতেছিল, তো আমি স্যার, আমার মাইরে ল্যাপটপ স্যার, থেকে আপু সবাই বলতেছে। মিউট করে দিছি। মিউট করতে যায় আমার নিজেরও মিউট করে দিছি, বুঝছো? জি স্যার। তাই। আচ্ছা, যাই হোক, আমরা এস্টিমেশন করব। এখন আমাদের আছে, তিনটা অংশ আছে, তাই না? এখানে আমার আরসিসি ভলিউম, একটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সয়েলিং ক্যালকুলেট করছি, যে আমার 62.78 স্কয়ার মিটার ব্রিক ফ্ল্যাট সয়েলিং লাগবে। তারপর হচ্ছে আমার ফাউন্ডেশনে আরসিসি লাগবে 1 2 4 অনুসারে 23.54। তারপরে সুপার স্ট্রাকচারে লাগবে হচ্ছে 45.42 এবং স্ল্যাবে লাগবে 6.318 মিটার কিউব। এবং যেহেতু এখানে আমি এসআই ইউনিটে করাচ্ছি, তো আমি দুইটা বুঝাই দেই তোমাদের, যে 75 মিলিমিটার ব্রিক ফ্ল্যাট সোয়েলিং এ আমার কয়টা ব্রিক লাগবে। অলরেডি আমরা জানি কি ব্রিকের ডাইমেনশন জানি কি 9.5 4.5 আর 3.5। এটা হচ্ছে এফপিএস ইউনিট। আর এটাই যদি আমরা এখন ইউনিটে করি, এসআই ইউনিটে করি, তাহলে ডাইমেনশন হচ্ছে 240 115 70। হ্যাঁ, আমাদের দুইটাই মুখস্থ রাখতে হবে, যেহেতু আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি, অর্থাৎ বর্তমানে ফিল্ডে এসআই এবং এফপিএস দুইটাই মানুষ ইউজ করতেছে। তো আমরা এখানে আমরা তাহলে একই হিসাব, যে আমাদের আগের যে ডাইমেনশন ছিল যে 1 মিলি, তোমরা বলো যে 9.5, আমরা 1 ইঞ্চিতে কত মিলিমিটার? 25 মিলিমিটার, তাই না? জি স্যার, জি 1 স্যার। ইঞ্চিতে কি 25 মিলিমিটার? তাহলে 10 ইঞ্চিতে কত? 250। 250 স্যার। হ্যাঁ, 250। যেহেতু আমাদের লেন্থ হচ্ছে কত 9.5, তাহলে কত হবে? 250 চেয়ে কম হবে, 12 কম হবে, মানে কি 238 হওয়ার কথা। এটাকে রাউন্ড আপ করে কি 240 মিলিমিটার বলা হয় ব্রিকের লেন্থ। সিমিলারলি 4.5 কে কনভার্ট করলে আসে কত? 115। আর 3.5 কে কনভার্ট করলে আসে 70। 3 মানে কত? 75 না? আর 3.5 মানে 70, এভাবে করা হয়েছে। তাহলে এরিয়া অফ এ ব্রিক হবে কত? আমরা যখন ব্রিক ফ্ল্যাট সয়েলিং করব, অর্থাৎ ব্রিকটাকে ফ্ল্যাট ভাবে বসাই দিব, তখন আমার উপরে থাকবে হচ্ছে কত? 240 আর 115। তাহলে আমরা একটা এরিয়া অফ এ ব্রিক বের করতে পারবো 0.24 স্কয়ার মাল্টিপ্লাইড বাই 0.115, মানে মিটারে যদি করি, তাহলে একটা ব্রিক দখল করে হচ্ছে 0.0276 স্কয়ার মিটার। তাহলে আমার দরকার কত এরিয়া? দরকার হচ্ছে আমার 62.78। এখানে যেটা পাইছি 62.78 স্কয়ার মিটার আমার কভার করতে হবে। তাহলে একটা ব্রিকে কভার করতেছে কত? আমার 0.0276। তাহলে আমার 62.78 এর জন্য কত? 2275টা ব্রিক দরকার। আরেকটা জিনিস আছে, যে আমরা ওই সময় এটা ইগনোর করছিলাম, যে আমরা যেহেতু পুরো বিল্ডিং এস্টিমেট করতে গেলে আমরা আসতাম যে ব্রিক ফ্ল্যাট সোয়েলিং এ শুধু আমার ব্রিক দিলে হয় নাকি, মাঝখানে বালি দিয়ে পূর্ণ করতে হয়, তাই না? বালি দিয়ে পূর্ণ করতে হলে আমাদের প্রতি 10 এসএফটি তে 1 সিএফটি বালি লাগে, মানে 10 বর্গ ফুটে 1 ঘনফুট বালি দরকার হয়। কি যদি ইটের গ্যাপগুলো বালি দিয়ে পূর্ণ করি, সেটাই আমার 10 স্কয়ার মিটার কি 0.1 কিউবিক মিটার কি আমার দরকার হবে বালি। সো এখানে আমার টোটাল স্কয়ার 10 প্রতি 10 বর্গ মিটারে 0.1 কিউবিক মিটার কি বালি দরকার হয় কি ইটের গ্যাপগুলা পূর্ণ করার জন্য। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আমরা ক্যালকুলেশন করলে পারবো যে বালি সহ গ্যাপ এতগুলা, বালি সহ গ্যাপ এতটুকু, মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলা মানে ইটের মাঝখানে আমরা যদি ইটকে আমরা 10-5 ধরি তাহলে এই অবস্থা আসবে। যাই হোক, আমাদের প্রতি 10 বর্গ মিটারে আমার বালি লাগবে 0.1 কিউবিক মিটার। তাহলে আমার 62.78 স্কয়ার মিটারে কতটুকু বালি লাগবে সেটা বের করতে পারবো রৈখিক নিয়মে। এই জিনিসটা আমরা কি এফপিএস এ শিখে ফেলছিলাম, তো এটা আমরা আবার এসএ শিখতেছি। দেন হচ্ছে রেইনফোর্স কংক্রিট ইন ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের জন্য আমার কত বর্গ ফিট লাগবে? 23.54। এই যে 23.54 দরকার হবে, এটা কি আমার ড্রাই না ওয়েট? ডেফিনেটলি কি ওয়েট ভলিউম, তাই না? মিক্সিং এর পরে দরকার হবে, হ্যাঁ, মিক্সিং এর পরে 23.54। তো মিক্সিং এর পূর্বে কত যোগ হবে, বা ড্রাই ভলিউম কত হবে? একে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? আর বেশি জিনিস দরকার হবে। একজন বলো তো কেন 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে? কারণ হচ্ছে যখন ড্রাই অবস্থায় নিব তখন হচ্ছে কি ইটের আলটিমেটলি যখন মিক্স করব তখন ইটের মাঝখানে কি বালি ঢুকে যাবে, বালির মাঝখানে সিমেন্ট ঢুকে যাবে, তাহলে এগুলো কি আর ভলিউমে তেমন কন্ট্রিবিউট করতে পারবে না। সো এই জন্য আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি, যে বিফোর মিক্সিং এ বেশি দরকার হবে। দেন আমাদের মিক্স রেশিও হচ্ছে 1 2 4।
তাহলে কি আমাদের 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। আমাদের টোটাল কিউবিক মিটার দরকার হচ্ছে 35.31, তাহলে আমার 7 ভাগের 1 ভাগ হচ্ছে 5.044 কিউবিক মিটার কি আমার দরকার, সিমেন্ট দরকার ইন ভলিউম। বাট এটাকে যদি আমরা ব্যাগে নিয়ে আসি তাহলে আমরা জানি, আমরা আগে জানতাম কি 1 ব্যাগ সমান সমান 1.25 সিএফটি, তাই না? জি স্যার। এখন 1.25 সিএফটি কে যদি কিউবিক মিটারে গুণ ভাগ নিতে যাই তাহলে কি 1.25 সিএফটি কে যদি কিউবিক মিটারে নেই তাহলে কি 1.25 বাই 3.28 কিউব দিয়ে ভাগ দিতে হবে, তাই না? জি স্যার। 1 সিএফটি সমান সমান কি 1 বাই 3.28 কিউব মিটার কিউব, এটা তো আমরা জানি, তাই না? তাহলে 1.25 সিএফটি মানে কত, 1.25 ইনটু 1 বাই 3.28 মিটার কিউব। তাহলে আলটিমেটলি আসতেছে আমাদের 0.035423256 কিউবিক মিটার এক ব্যাগ সিমেন্ট, বা 50 কেজি সিমেন্ট বা 112 পাউন্ড সিমেন্ট, যাই বলি। তাহলে আমরা এই 5.044 কে যদি আমরা 0.035423256 দিয়ে ভাগ করি তাহলে আমরা 143 ব্যাগ পাবো, সেটা হচ্ছে সিমেন্ট দরকার। তাহলে স্যান্ড দরকার কতটুকু, স্যান্ড হচ্ছে কত 7 ভাগের 2 ভাগ, তাহলে 10.1 কিউবিক মিটার স্যান্ড দরকার। এখন স্যান্ডকে এটা তো আর আমাদের কিউবিক মিটারে চলে আসছে, আর আমাদেরকে কি আর ইয়াতে নিতে হবে না, কনভার্ট করতে হবে না, যেহেতু এটা ভলিউম। এবং ব্রিক চিপস দেখা যাচ্ছে 7 ভাগের 4 ভাগ, তাহলে 22.2। এই ক্ষেত্রে আমাদের আগে পড়ছিলাম কি আমরা 100 সিএফটির জন্য ব্রিক লাগে কয়টা, 100 সিএফটির জন্য ব্রিক লাগে কয়টা, 100 সিএফটি খোয়ার জন্য ব্রিক দরকার হয় কয়টা, 850 স্যার। হ্যাঁ 850। এটাকে যদি আমরা নিয়ে আসি যে 1 কিউবিক মিটারের জন্য 1 কিউবিক মিটারের জন্য ব্রিক লাগে কয়টা, আসবে হচ্ছে 300টা। বুঝো, ওইটাকে আমরা 1 কিউবিক মিটার ব্রিক চিপস রিকোয়ার্ড আর 300 নাম্বারস অফ ব্রিক, এটা আমরা যদি দেখাই, দেখো 100 সিএফ 1 সিএফটি তে কয়টা লাগে, 100 সিএফটি তে 850, তাহলে 1 সিএফটি তে 8.5টা, তাই না? ভাইকে বললো তো তাই। জি স্যার। 100 সিএফটি তে 8.5, তাই না? 8.5 ব্রিক্স। 8.5 নাম্বারস অফ ব্রিক। তাহলে আমার দরকার হচ্ছে কি 1 কিউবিক মিটার মানে কত সিএফটি, 3.28 1 কিউবিক মিটার সমান কত সিএফটি, 3.28 কিউব সিএফটি না? জি স্যার। 3.28 কিউব সিএফটি বা 3.28 কিউব মানে কত, 35 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তাহলে 3 তাহলে বা আমরা বলতে পারি 3.25 এক সিএফটি তে 8.5, তাহলে 3.28 কিউব সিএফটি রিকোয়ার্স হচ্ছে 8.5 ইনটু 3.28 কিউব। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি কত আসে দেখো তো, এটা আসে আমরা যদি 8.5 কে মাল্টিপ্লাই করতেছি 3.28 27.88 স্যার। 299.94 মানে 300টা। হ্যাঁ, 3.28 কিউব, নট 3.28। ও ও আচ্ছা, হ্যাঁ কিউব আছে স্যার, কিউব আছে। তাহলে 299.94 যে কথা, 300 একই কথা, তাই না? জি স্যার। তাহলে 1 কিউবিক মিটারে আমরা আর বারবার ভাঙবো না, ওইটা মনে রাখলে কি আমরা ইউজ করতে পারবো, আমরা এখন মুখস্থ হয়ে যাবে ক্যালকুলেট করতে গেলে, অঙ্কটা করতে গেলে, যে 1 কিউবিক মিটারের জন্য ব্রিক লাগে 300টা, যে সিমিলারলি 100 সিএফটির জন্য লাগতো 850টা, একই জিনিস। তাহলে আমাদের কয়টা ব্রিক লাগে পেয়ে গেলাম। তাহলে আমরা যে কোনো আরসিসি ভলিউম থেকে আমাদের এটা সিএফটি দেয়া থাকুক বা কিউবিক মিটারে দেয়া থাকুক, কতটুকু ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা আমরা বের করা শিখছি, তাই না? জি স্যার। ওকে, ক্লাস তো বড় হয়ে যাচ্ছে। তোমাদের কি আর ক্লাস আছে আজকে না? স্যার আজকে এই পর্যন্তই থাকুক স্যার। আচ্ছা, সুপার স্ট্রাকচার তোমরা বুঝবা, আমি এটার মধ্যে স্লাইড দিয়ে দিচ্ছি। সুপার স্ট্রাকচারে একই অবস্থা, যে আমাদের দ্বারা একটু সুপার স্ট্রাকচারে 45.42, এটাকে কি আমরা প্রথমে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে কি নিয়ে যাব, বিফোর মিক্সিং এ নিয়ে যাব। তারপর হচ্ছে কি 1 2 4 7 ভাগে 1 ভাগ সিমেন্ট, তারপরে 7 ভাগে 2 ভাগ স্যান্ড, তারপর 7 ভাগে 4 ভাগ
ব্রিক চিপস, তারপর আবার 300 দিয়ে গুণ দিয়ে নাম্বারে নিয়ে যাব। ওকে, আর আরসিসি ইন স্ল্যাবের জন্য সেম, তোমরা এটা নিজেরও পারবে, তাই না? এক্ষেত্রে জাস্ট পার্থক্য হচ্ছে কি 7 ভাগে, এক্ষেত্রে হবে তোমার কি, সরি এখানে 7 ভাগ করেছে, এটা তোমরা করে ফেলবে 1 1.5 3 দিয়ে তোমরা করে ফেলবে, হ্যাঁ? তাহলে এই পর্যন্ত আজকে এখন পর্যন্ত যা পড়াইছে এটা তোমরা নেক্সট ক্লাস শুরুতে যা পড়াইছি তাই নেক্সট ক্লাসে শুরুতে আরসিসি ইন স্ল্যাব পর্যন্ত তোমরা ক্লাস নোট জমা দিবা, হ্যাঁ? এই ঘরটা পূরণ করে দিবা যে আমার টোটাল ভলিউম অফ সিমেন্ট এতটা। আমার আইটেম আছে কয়টা বলো তো? একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে আমার টোটাল যে ভলিউম গুলো আছে আমাদের ইয়ার জন্য, এক হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে ব্রিক লাগবে কয়টা কারণে, ব্রিক ফ্ল্যাট সয়েলিং এ কয়টা ব্রিক লাগবে, তারপর ফাউন্ডেশন, সুপার স্ট্রাকচার এবং স্ল্যাব, এইগুলোর জন্য টোটাল কতটুকু ব্রিক দরকার এইটা তোমরা নেক্সট ক্লাসে শুরুর আগে ক্লাস নোট হিসাবে ক্যালকুলেট করে দিবে। এখানে একটু ভুল আছে, দেখো এখানে যেটা ভুল করা আছে সেটা হচ্ছে আমাদের স্ল্যাব ধরা হচ্ছে 1 1.5 3, যখন আবার ক্যালকুলেট করা হচ্ছে তখন স্ল্যাব ধরা হয়েছে 1 2 সরি 7 যোগ করা হয়েছে, যোগফল কত 3 1 এ 4 5.5, তাই না? কিন্তু নিচে বারবার কি 7 করা হয়েছে, সো এটা ভুল। তোমরা অ্যাকচুয়ালটা করে আলটিমেট তোমাদের কতটুকু সিমেন্ট স্যান্ড আর ব্রিক লাগে এটা ক্যালকুলেট করবা। তার আগে হচ্ছে আমি তোমাদের আজকে কালকের মধ্যে একটা লেন্থটা একটু ভেরি করে দিব, এক এক জনের জন্য আইডি ওয়াইজ লেন্থ করে দিব, ওই লেন্থ অনুসারে তোমরা এটা ক্লাস নোট হিসেবে জমা দিবা। ক্লিয়ার হইছো? জি স্যার, স্যার স্লাইডটাও দিয়ে দিন। এখন পর্যন্ত যতটুকু পড়েছি স্লাইডটাও দিয়ে দিব। আর এখন পর্যন্ত এটা আমি ফ্র্যাঙ্কলি বলে দিই, এটা হচ্ছে আসনউল্লাহ শীট, বুঝছো? ও আচ্ছা স্যার। আসনউল্লাহর ওয়েবসাইটে পুরো পিডিএফটাই পাবা। সো এটা আমি তোমাদের কাস্টমাইজ করে আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব, এই লেকচারের উপর তোমরা ওইটা জমা দিবে। ওকে স্যার। নেক্সট ক্লাসে আমরা স্টিল এস্টিমেশনটা করব। নেক্সট ক্লাসটা আমরা একটু তোমাদের সাথে তো আগামীকালকে ক্লাস আছে, তাই না? কালকে হচ্ছে কি বার? টুইসডে না? আজকে মানডে, কালকে টুইসডে। আচ্ছা কালকে ক্লাস করে ফেলো, এটা এটা তো শেষ, এটা করবা না? আচ্ছা কালকে স্ট্রাকচার ক্লাস করো, হ্যাঁ? কালকে ক্লাস কখন করতেছো তোমরা? টাইম তো দিলে না। স্যার তো আমি চেষ্টা করব তোমরা যে টাইমটা প্রপোজ করবা সেই টাইমটাই রাখার জন্য। স্যার সমস্যা হচ্ছে স্যার আমাদের সিআর একটু ব্যস্ত হয়ে গেছে স্যার এখন, এই জন্য আর কি ফ্যাকাল্টিদের সাথে কথা না, তোমরা টাইমটা দিলে আমার তো এখন কোর্স বেশি না, আলটিমেটলি দুইটা কোর্স, থিওরি দুইটা কোর্স আর তোমাদের ল্যাব একটা, বুঝতে পারছো? নিতে পারেন চাইলে। তো তোমরা টাইমটা 4টা টাইম দিলে আমি 4টা টাইমে নিয়ে মোটামুটি আগে ফেলতাম। কালকে কয়টা করবে এটা বলো? স্যার আমি 3:30 কালকে নিতে ক্লাস পারেন চাইলে কয়টায়? কালকে। স্যার 3টা 3:30 দিলে হয় স্যার, 3টা 3:30। আচ্ছা কালকে 3:30, হ্যাঁ? ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, হ্যাঁ? খোদা হাফেজ স্যার।